একমাত্র বান্ধবী নওরিনের জন্মদিনে আসাটাই যেন কাল হয়ে গেল মার্জিয়ার জীবনে। এখন রাত প্রায় 10টা 30 বাজে। হলে ঢোকার শেষ সময়টাও পার হয়ে গেছে। এমতো অবস্থায় কিভাবে কি করবে ভেবে পাচ্ছে না মার্জিয়া। এদিকে কেক কাটা হয়েছে কেবলমাত্র। নওরিনের জন্য বান্ধবীরা গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মার্জিয়া আরেকবার হাতঘড়িতে সময় দেখে নিল। 10টা 42 বাজে। মার্জিয়া উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নওরিনের মা আশা বেগম জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ মার্জিয়া? আমি চলে যাচ্ছি আন্টি। আশা বেগমের মুখ কালো হয়ে গেল। তিনি বলেন, এখনই চলে যাবে? সবে তো মজা শুরু হলো। না আন্টি, যেতে হবে আমায়। আচ্ছা দাঁড়াও, তুমি তো খাওনি কিছু, এসো খেয়ে এরপর যেও। আশা বেগমের জোড়াজুড়িতে খেতে বসলো মার্জিয়া। একটু খেতেই ভীষণ ঘুম পেল তার। একটা সময় ঘুমের কাছে হার মেনে টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল মার্জিয়া। আশা বেগম এই সময়ের অপেক্ষাতেই ছিলেন যেন। তিনি এগিয়ে এসে মার্জিয়াকে হালকা ডাক দিলেন। এরপর কোনো রকমে উঠিয়ে নিয়ে গেলেন একদম কর্নারের রুমটাতে। এই রুমটা অন্যান্য রুমের তুলনায় বেশ পরিপাটি করে রাখা, ফুল দিয়ে সাজানো এবং ধিমি আলো জ্বলছে। আশা বেগম মার্জিয়াকে বেডে শুইয়ে দিয়ে ফোনটা বের করলেন। এরপর ফোন করলেন বাসার দারোয়ানকে। এর মিনিট 20 মাথায় রুমের দরজায় নক পড়ল। আশা বেগম একগাল হেসে দরজা খুললেন। 6 ফিট 2 ইঞ্চি লম্বা এক পুরুষ দাঁড়িয়ে আছে। পরনে তার কালো শার্ট ও ব্লু জিন্স। এক হাতে বিয়ারের বোতল ও অন্য হাতে আইফোন 17 ধরে রাখা। আশা বেগম দ্রুত তাকে রুমের ভেতরে ঢোকালেন। বিছানায় জ্ঞানহীন মার্জিয়ার দিকে ইশারা করে বলেন, তুমি মহিম? উত্তরের পুরুষটি নিজের কার্ড এগিয়ে দিল। আশা বেগম কার্ডে চোখ বুলিয়ে নিয়ে বললেন, টাকাটা? হাফ পেমেন্ট আগে থেকে করা ছিল, বাকিটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আশা বেগম মানলেন না। মুখ বেজার করে বললেন, যেমন মেয়ে চেয়েছো তেমনই দিয়েছি, একদম ইনটেক। এরপরও টাকা নিয়ে গড়িমসি করা কিন্তু ঠিক হচ্ছে না। মুহিব বিরক্ত হলো, ভুরকুচকে বাল বলল। এরপর পকেট হতে দেখল 1000 টাকার একটা নোট। আশা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ঝামেলায় পড়া গেল তো ধুর। মুহিব ফোন অন করলো। একটা নাম্বারে ডায়াল করে রিং হতেই আশা বেগমের কানে ফোন ধরিয়ে বলল। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। আশা বেগম একটু সময় নিয়ে অ্যাকাউন্ট নাম্বার বলতেই মুহিব ফোনটা নিজের কানে নিয়ে বলল, এই নাম্বারে 30,000 টাকা পাঠিয়ে দিয়ে এখনই। ফোনে অপর পাশ থেকে কি উত্তর এলো তা শোনা গেল না। তবে কয়েক মিনিটের মধ্যে আশা বেগমের ফোনে একটা নোটিফিকেশন ঢুকলো। তিনি একগাল হেসে মুহিবের দিকে তাকিয়ে বলেন, আজকে সারা রাতের জন্য ও তোমার। দেখা হবে কাল সকালে। শুভরাত্রি। কথাগুলো বলে দরজা লক করে দিয়ে আশা বেগম চলে গেলেন। মুহিব পুরো রুমটা ভালো করে দেখলো। কোথাও কোনো ক্যামেরা লাগানো থাকলে আবার বিপদ। না, কোনো ক্যামেরা নেই। রুম জুড়ে হালকা লাল আলোতে মুহিবের বেশ অস্বস্তি হচ্ছিল। বিদেশে লাইট নিভিয়ে দিল। 8 তলার উপর থাকার ফলে বাহিরের রোড লাইটের তীব্র আলো সরাসরি রুমে না এলো, হালকা আলো ঠিক এলো। সেই আলোতে মুহিবের নজর পড়ল মার্জিয়ার ওপর। শার্টের বোতামগুলো খুলতে খুলতে মুহিব বেডসাইড টেবিলের উপর থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মার্জিয়ার মুখে মারল। সাথে সাথে ঘুম ভেঙে বসল মার্জিয়া। অন্ধকার রুম দেখে ঘাবড়ে গেল। অচেনা এক পুরুষ পারফিউমের স্মেল নাকে এসে লাগতে নিজেকে গুটিয়ে নিল। মুহিব বেডের সামনে রাখা রকিং চেয়ারে বসে বিয়ারের বোতলে চুমুক দিল। মার্জিয়া ভয়ত কণ্ঠে ডেকে উঠল। নওরিন আন্টি, কোথায় আপনারা? কোনো আওয়াজই এলো না। এমনকি মার্জিয়ার আওয়াজও বাহিরে গেল না। যাবে ব্যাগ কী করে? রুমের দরজা তো সাউন্ড প্রুফ। এছাড়াও বাহিরে গান বাজছে ফুল ভলিউমে। মার্জিয়ার ভয়ে এবার কান্না পাচ্ছে। মুহিব নেশাক্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে মার্জিয়াকে। মেয়েটার ভীষণ অস্বস্তি হচ্ছে। মার্জিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মুহিব নিজের পা বাড়িয়ে দিল। অন্যমনস্ক থাকায় মার্জিয়া হোঁচট খেলো, গিয়ে পড়ল মুহিবের বুকের ওপর। দ্রুত সরে যেতে চাইলে মুহিব ধরে রাখলো। মার্জিয়া বলল, ছাড়ুন আমায়, কে আপনি, কি চান? মুহিব বিয়ারের বোতলে শেষ চুমুক দিয়ে বলল। আজকে রাতে তুমি আমার সুইটহার্ট। মার্জিয়া মুহিবকে ধাক্কা দেওয়ার বৃথা চেষ্টা করলো।
ফলে মুহিব মার্জিয়ার গাউনের চেন খুলে দিল। মার্জিয়া স্তব্ধ হয়ে গেল, পিঠে হাত দিয়ে উঠে দাঁড়ালো। মুহিব ধীরে পায়ে এগিয়ে আসতে লাগলো মার্জিয়ার দিকে। মার্জিয়া সরতে সরতে দেওয়ালের সাথে লেগে গেল। মুহিব সিগারেট ধরিয়ে সিগারেটের ধোঁয়া মার্জিয়ার মুখের ওপর ছাড়লো। মার্জিয়া কাশতে শুরু করলো, ফলে মার্জিয়ার হাত নিজের মুখে চলে এলো। গাউনটা ঢিলে হয়ে এলো। মুহিবের চোখ জলজল করে উঠল। তার হাত স্পর্শ করলো মার্জিয়ার বাহুতে। মার্জিয়ার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। কিছু বুঝে ওঠার আগেই মুহিব মার্জিয়ার দুহাত নিচের দিকে নামিয়ে দিল। সাথে সাথেই গাউনের উপরের অংশ শরীর থেকে নিচে পড়ে গেল। এমন সময় মুহিব মার্জিয়ার কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে এলো। জানালার পর্দাগুলো বাতাসে উঠতে লাগলো। জানালা ভেদ করে আসা আলোটা মার্জিয়ার ওপর না পড়ে মুহিবের ওপর পড়ল। মুহিব ডুব দিল মার্জিয়াতে। বাহিরে শুরু হলো প্রচণ্ড জোরে ঝড় হাওয়া। ভোর 4:20। ধীরে ধীরে চোখ মেলে মার্জিয়া নিজের ওপর ভারী কিছু অনুভব করতে ভোর কুচকে ফেলল। নড়াচড়া করতে পারছে না সে। মার্জিয়া অনুভব করলো তার হাত জোড়া কারোর হাতের মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছে। ব্যাপারটা বোধগম্য হতেই মার্জিয়ার কালকে রাতের ঘটনা মনে পড়ল। মাথা উঁচিয়ে দেখল তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে মুহিব। মার্জিয়া নিজের হাত মুহিবের হাত থেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যখন পারল না, তখন শব্দ করে কেঁদে উঠল। ঘুমের ঘোরে থাকা মুহিব বিরক্ত হলো। মাথা উঁচিয়ে কান্নারত মার্জিয়াকে দেখে মুহিবের মাথা হ্যাং করলো। 1 মিনিট সময় লাগলো মুহিবের সব কিছু মনে পড়তে। এরপর যখন মার্জিয়ার হাত ছেড়ে কম্ফর্টার সরিয়ে নিজেকে দেখল, তখন নিজের মাথার চুল টেনে আধরে বিরক্তি সুরে বলল, শেট। মার্জিয়া অনবরত কেঁদেই যাচ্ছে। তা দেখে মুহিব উঠে বসলো। নিচ থেকে শার্টটা তুলে গায়ে জড়িয়ে নিল। এরপর বালিশের পাশ থেকে হাত ঘড়িটা তুলে নিল। ফোনটা হাতে নিয়ে ডায়াল করলো আশা বেগমের নাম্বারে। এর 2 মিনিটের মাথায় রুমের দরজা খুলে গেল। মুহিব রুম থেকে বের হওয়ার আগে মার্জিয়ার দিকে এক পলক তাকিয়ে পকেট থেকে 1000 টাকার নোটটা এগিয়ে দিল। মার্জিয়া নিল না। মুহিব টাকাটা বেডের পাশে রেখে চলে গেল। মুহিব যাওয়ার 5 মিনিটের মাথায় রুমে এলেন আশা বেগম। ভোরের আলো পুরোপুরি ফোটেনি, বিদায় রুমটা ঘুটঘুটে অন্ধকার। আশা বেগম লাল আলোটা জ্বালি মার্জিয়ার নিকট এগিয়ে এসে বললেন, এত কার্য কেন? আজ হোক বা কাল নিজের সতীত্ব তো হারাতেই। আরে ভার্সিটিতে পড়ো, তোমাদের কাছে এসব খুবই নর্মাল ব্যাপার। মার্জিয়ার শরীর নিস্তেজ হয়ে আসছিল। তবে আশা বেগমের এমন বিচ্ছিরি কথা শুনে মার্জিয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন আন্টি? আশা বেগম পাত্তা দিলেন না কথাটার। মার্জিয়ার দিকে 1 সেট 2 পিস এগিয়ে দিয়ে বললেন, গোসল করে এসো মার্জিয়া, ভালো লাগবে। এটা আমার প্রশ্নের উত্তর না আন্টি। আমি আপনার নিজের মেয়ের বয়সী, কেন এমনটা করলেন আমার সাথে? কারণ তুমি সুন্দরী। তোমার এই হলুদ ফর্সা গায়ের রং, কোমর পর্যন্ত দীর্ঘ চুল আর একদম পারফেক্ট বডি সাইজ। আমার দরকার ছিল। তোমার জন্য অনেক কাস্টমার পাবো আমি। তাছাড়া ভার্সিটিতে উঠেছো, একা হস্টেলে থেকে সম্পূর্ণ পড়ার খরচ জোগানো মুখের কথা নাকি? এখন থেকে যা ইনকাম হবে তার 30% তোমাকে আমি দিব। কথাটা শেষ করে হাসলেন আশা বেগম। মার্জিয়া ফুপিয়ে কেঁদে উঠল। আশা বেগম তাচ্ছিল্য করে বললেন, এখন এসব ন্যাকামি বাদ দিয়ে গোসল করে এসো। নাওরিন ওঠার আগেই তুমি চলে যাবে। মার্জিয়া নিরুত্তর হয়ে তাকিয়ে রইল। আশা বেগম চলে গেলেন। 4:40 কালো বিএমডাব্লিউ গাড়িটা আশা বেগমের পার্কিং থেকে বেরিয়ে গেল দ্রুত গতিতে। গাড়ির ভেতরে মুহিব বেশ অনেকক্ষণ একা একা বসেছিল। সে নিয়মিত ড্রিঙ্ক করলেও মেয়ে ঘটিত কোনো রেকর্ড তার ছিল না। আজ সেটাও হয়ে গেল। নিজের কাজিন ব্রাদার রাহাতের পালায় পড়ে রাতে আশা বেগমের বাড়িতে যাওয়া ঠিক হয়নি। কথাটা ভেবেই নিজের চুল খামছে ধরল মুহিব। সে খেয়াল করলো তার শার্টের বোতামে একটা সোনালি রঙের নূপুর আটকে আছে। ভোর 5:20 বাজে। নওরিনের বাড়ি থেকে বের হয়ে মার্জিয়া খুবই ধীর পায়ে হেঁটে চলেছে। পুরো শরীর অসাড় হয়ে আসছে তার, ফলে মাথাটা ঝিমঝিম করছে। মার্জিয়া আসার সময় আশা বেগম ওর গায়ে একটা চাদর দিয়ে দিয়েছিল। সেটা দিয়ে নিজেকে ভালোভাবে জড়িয়ে নিয়েছে। বেশ কিছু দূর হেঁটে আসার পর মার্জিয়া দাঁড়িয়ে পড়ল। শরীর আর চলছে না, ফোনেও চার্জ নেই।
মার্জিয়ার মনে হচ্ছে যে কোনো সময় সে জ্ঞান হারিয়ে ফেলবে। পুরো ব্যস্ত শহর যেন নিস্তব্ধ হয়ে আছে, এতে ভয় করছে মার্জিয়ার। সে রাস্তার পাশে থাকা এক গাড়িতে হেলান দিয়ে কোনো রকম দাঁড়িয়ে পড়ল। চোখজোড়া ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। এমন সময় গাড়ির মালিক এগিয়ে এলো, তুড়ি বাজিয়ে বলল, শুনতে পাচ্ছেন? এটা আমার গাড়ি, সরে দাঁড়ান। কথাটা সম্পূর্ণ কানে গেল না মার্জিয়ার। তার আগে সে জ্ঞান হারিয়ে ফেলল। মুহিব চোখে মুখে পানি দেওয়ার জন্য নেমেছিল, ফিরে এসে দেখে চাদর সরিয়ে একজন তার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সরতে বলাতে জ্ঞান হারিয়ে ফেলে। পড়ে যাওয়ার সময় ধরে ফেলে মুহিব। ভোরের আলোতে মার্জিয়ার মুখ দৃশ্যমান হয় মুহিবের সামনে। মায়াবরা মুখের দিকে তাকিয়ে এক অন্যরকম টান অনুভব করে মুহিব। তবে সেই অনুভবকে পাত্তা দেয় না সে। মার্জিয়াকে গাড়ির ব্যাক সিটে শুইয়ে দিয়ে চোখে মুখে পানির ছিটা দেয়। এতে জ্ঞান ফেরে না মার্জিয়ার। মুহিব বিপাকে পড়ে যায়। মার্জিয়াকে নিয়ে চলে যায় সামনের এক হসপিটালে। ইমার্জেন্সিতে অ্যাডমিট করার সময় রিসেপশনিস্ট জিজ্ঞেস করে, পেশেন্ট কে হয় আপনার? মুহিব এক পলক তাকায় বেডে শুয়ে থাকা জ্ঞানহীন মার্জিয়ার দিকে। একটু সময় নিয়ে বলে, আমার পরিচিত উনি। আপনারা ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, পেমেন্ট নিয়ে ভাববেন না, আমি বিল ক্লিয়ার করে দেব। রিসেপশনিস্ট অবাক চোখে তাকিয়ে থাকে মুহিবের দিকে। তা বুঝতে পেরে মুহিব পকেট থেকে নিজের কার্ড বের করে এগিয়ে দিয়ে বলে, আমি ডক্টর ইহসান মুহিব। রিসেপশনিস্ট সাথে সাথে সালাম দেয়। এরপর কার্ডটা নিয়ে সমস্ত ফর্মালিটি ফিল আপ করে মুহিবকে বলে, ডক্টর লুবাবা আছেন এই মুহূর্তে, উনি পেশেন্টকে দেখবেন। পেশেন্টের নাম কি স্যার? মুহিব চুপ করে থাকে। কী নাম বলবে? বেশ অনেকক্ষণ চিন্তা করার পর বলে, মিস। রিসেপশনিস্ট হালকে হেসে নামটা রিপোর্টে লিখতে শুরু করে। সুন্দর নাম। মুহিব উত্তর করে না। ইমার্জেন্সি কেবিনে বাহিরে রাখা বসার চেয়ারগুলোর ওপর শটানে শুয়ে পড়ে। ভীষণ ঘুম পাচ্ছে তার। কাল রাতে একটু বেশি অ্যালকোহল খেয়ে ফেলেছিল সে। এরপর আবার মেয়েবাজ কাজিনের পাল্লায় পড়ে আশা বেগমের ফ্ল্যাটে চলে গিয়েছিল। সব মিলিয়ে একটা অদ্ভুত রাত কেটেছে কাল। কথাটা ভাবতে ভাবতে চোখ লেগে এলো মুহিবের। প্রায় 1.5 ঘন্টা আরামে ঘুমালো। এর মাঝে ডিউটিরত কয়েকজন ডক্টর যাওয়া আসা করার সময় মুহিবকে এভাবে ঘুমাতে দেখে রিসেপশনে জিজ্ঞেস করে। উনি কে? ওভাবে ঘুমাচ্ছে কেন? উত্তরে রিসেপশনিস্ট জানায়, উনি ডক্টর ইহসান মুহিব, বিখ্যাত গাইনোকোলজিস্ট আফরা রহমানের ছেলে। আফরা ম্যামের ছেলে। উনি ওভাবে ঘুমাচ্ছে কেন? আজ ভোরেই উনি একজন পেশেন্টকে নিয়ে এসেছেন। ডক্টর লুবাবা দেখছেন পেশেন্টকে। সম্ভবত ওনার গার্লফ্রেন্ড হবে মেয়েটা। গার্লফ্রেন্ড কথাটা শুনে উপস্থিত কয়েকজন ইমার্জেন্সি কেবিনে উকি দিয়ে মার্জিয়াকে দেখার চেষ্টা করলো। এরপর দাঁড়িয়ে থেকে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে যে যার কাজে চলে গেল। সকাল 7টায় মুহিবের ফোনে কল এলো রাহাতের। বিরক্ত হয়ে উঠে বসলো মুহিব। কল রিসিভ করে কানে দিতেই রাহাত জিজ্ঞেস করলো, তুই কোথায় মুহিব? ঘুমজনক কণ্ঠে মুহিব বলল, আমি হসপিটালে। তুই তাড়াতাড়ি বাসায় আয়, মামুনি আসছে তোর খোঁজে। কথাটা শোনা মাত্রই মুহিবের ঘুম চোখ থেকে উদা হয়ে গেল। দ্রুত গতিতে উঠে দাঁড়িয়ে বলল, তুই রাখ, আমি আসছি। রাহাত ফোন রেখে দিল। মুহিব রিসেপশনিস্টকে গিয়ে বলল, আমাকে যেতে হবে, আপনার ওনার খেয়াল রাখবেন। উত্তরে রিসেপশনিস্ট বলল, ডক্টর লুবাবা তার রাউন্ড শেষ করে এলো বলে আপনি ওনার সাথে কথা বলে যান। আপনার সাথে ম্যাম কথা বলতে চেয়েছেন, কিন্তু আপনি ঘুমাচ্ছিলেন বলে আমি ডাকিনি। মুহিব বিপাকে পড়ে গেল। হাত ঘড়িতে তাকিয়ে দেখলো 7:30 বাজে। ইচ্ছে না থাকা সত্ত্বেও বলল, ডাকুন ডক্টর লুবাবাকে। জি স্যার, আপনি বাম পাশের কেবিনে গিয়ে ওয়েট করুন, ম্যাম আসছে। 5 মিনিটের মাথায় ডক্টর লুবনা এলেন। তিনি মুহিবের হাতে মার্জিয়ার রিপোর্টগুলো দিয়ে বললেন, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? এমন প্রশ্নে ভ্যাবাচেকা খেয়ে যায় মুহিব। বলে, এমন প্রশ্ন কেন করছেন ডক্টর? শি ইজ নট মাই ওয়াইফ ডক্টর। কারণ মিশমিশের অবস্থা নাজুক দেখে মনে হলো এটা ওর জন্য ফার্স্ট টাইম ছিল। সে হিসেবে এমন অমানবিক অত্যাচার করা উচিত হয়নি আপনার। পুরো শরীর জুড়ে কামড়ের দাগগুলো দেখে আমি নিজেই আটকে উঠেছিলাম। মুহিব তবদা খেয়ে গেল কথাগুলো শুনে। পর মুহূর্তেই প্রচণ্ড রাগ নিয়ে টেবিল বাড়ি মেরে উঠে দাঁড়িয়ে বলল, আমি ওনাকে রাস্তায় পেয়েছি অসুস্থ অবস্থায়, তাই হসপিটালে নিয়ে এসেছি। আমি জানিও না উনি ম্যারিড কিনা, তাই ধরনের অ্যালিগেশন আমার উপর তুলবেন না।
কথাগুলো বলেই মহিব উঠে চলে আসতে নিয়েও আবারও ফিরে যায়। গলা স্বর নিচু করে বলে, মিসমিসকে দেখে মনে হয় না ও ম্যারিড। ম্যারিড হলে এই ভোরবেলা এভাবে রাস্তায় ঘুরতো না। আপনি ওর সাথে কথা বলে সত্য জানার চেষ্টা করুন। তবে হ্যাঁ, ওর ব্যাপারে এই কথাগুলো অন্য কেউ যেন না জানে। মেয়েটার মান সম্মানের ব্যাপার আছে। কিন্তু পেশেন্ট আপনার কেউ না হলে তার মান সম্মান নিয়ে আপনি ভাবছেন কেন? লুবাবার এই প্রশ্নে চুপ করে যায় মুহিব। কোনো উত্তর না দিয়ে বেরিয়ে আসে। রিসেপশনে গিয়ে বিল মিটিয়ে দিয়ে চলে যায়। ডক্টর লুবাবা অবাক হয়ে বসে থাকেন কিছুক্ষণ, এরপর উঠে নিজের কাজে চলে যান। সকাল 9টা। আলবাসিরা অ্যাপার্টমেন্টের 13 তলায় গত 2 ঘন্টা ধরে ভয়াবহ নীরবতা চলছে। রাহাত আফরা রহমানের সামনে অপরাধীর মতো বসে আছে। মাঝে আবারও কয়েকবার ফোন করেছিল মুহিবকে, তবে মুহিব কল রিসিভ করেনি। তা দেখে আফরা রহমান জারি মেরেছেন রাহাতকে। রাহাত হলো আফরা রহমানের ননাসের ছেলে। ছোট থেকে রাহাত আর মুহিব একসাথে বড় হয়েছে, কেননা রাহাতের জন্মের 2 বছর মাথায় ওর মা মারা যায়। এরপর রাহাতের বাবা অন্যত্র বিয়ে করেন, ফলে রাহাত তার মামার কাছেই মানুষ হয়। তবে রাহাত আর মুহিব ভাই কম, বন্ধু বেশি। মুহিব শান্ত স্বভাবের হলেও ভীষণ বদমেজাজি। তাই যখন মুহিব ডক্টর পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যায়, তখন থেকে মুহিবের সাথে ছায়ার মতো থাকে রাহাত। লন্ডন থেকে ফিরে দেশের নামকরা এক হসপিটালে জব করে মুহিব। রাহাতের সাথে মিলে হসপিটালের কাছে এক অ্যাপার্টমেন্টে থাকে দুজন। আফরার রহমান এবং তার হাজবেন্ড শিয়াব রহমান থাকেন চট্টগ্রামে। মাঝে মাঝে ছেলের সাথে দেখা করতে আসেন। গতকাল একটা জরুরি কাজে ঢাকায় এসেছেন আফরার রহমান। ঠিক করেছেন ফেরার পথে ছেলের সাথে দেখা করে যাবেন। সেই ভাবনা মতো আজ সকাল 7টায় যখন আলবাড়ির সাথে আসেন, দেখেন রাহাত সোফায় বসে ঘুমাচ্ছে। পুরো বাসাটা এলোমেলো। তারপর মুহিব বাসায় নেই। আফরার রহমানের রাগ আসমান ছুঁয়ে ফেলে। রাহাত কয়েকবার মামিকে বোঝানোর চেষ্টা করে মুহিব হসপিটালে আছে, তবে এ কথায় বিশ্বাস হয় না আফরা রহমানের। ঘণ্টা খানেকের মাঝে মুহিব বাসায় ফেরে। আফরা রহমান ছেলেকে দেখে জিজ্ঞেস করেন, কোথায় ছিলে? হসপিটালে মা, কাল আমার নাইট ডিউটি ছিল। আফরা রহমান ছেলেকে ভালো করে পর্যবেক্ষণ করেন। জামাকাপড় ঠিকঠাক আছে, চোখে মুখে হালকা ক্লান্তির ছাপ। মনে হয় না ছেলে মিথ্যা বলছেন, তাই রাগটা ঝেড়ে ফেলেন। রাহাতের কান মলে দিয়ে বলেন, এইটারে আমি আমার সাথে চট্টগ্রাম নিয়ে যাব। এখানে থেকে থেকে বধ হয়ে গেছে। ফোন দিলে কখনো ঠিক মতো ধরে না। আবার সকালে এসে দেখি সোফায় ঘুমাচ্ছে। দরজা খুলেছে 20 মিনিট পর। রাহাত চোখের ইশারা করে মুহিবকে। মুহিব ঠোঁট চেপে হেসে বলে, মা, তুমি ওকে নিয়ে যাবো ভালো কথা, কিন্তু আমি একা থাকবো কি করে? কেন রাহাত ভাই কি আপনার বউ লাগে যে হ্যারে ছাড়া থাকতে পারবেন না বড় ভাই? হঠাৎ এমন কথাই সবাই তাকিয়ে দেখে কাজের মহিলা জয়িনা এসেছে। রাহাত চ্যাত করে ওঠে, জয়িনাকে দেখে বলে, এই জোরে না, মুখ সামনে কথা বলো। আমাকে কি তোমার গে মনে হয়? ওইটা কি রাহাত ভাই? রাত দাঁত কটমট করে তাকিয়ে থাকে। মুহিব হেসে বলে, ওইটা কিছু না, জোরে না খালা, তুমি কাছে যাও। জয়িনা রান্নাঘরে চলে গেল। আফরা রহমান মুহিবকে বলেন, এই শুক্রবার তোমার বাবার একমাত্র বন্ধুর মেয়ে পরশি আসবে। তোমরা ওকে রিসিভ করবে এবং একসাথে চট্টগ্রাম নিয়ে যাবে ওকে। ওকে মা। প্রতি উত্তরে আফরা বেগম হেসে চলে যান রুমে। রাত মুহিবকে জিজ্ঞেস করে, কেমন কাটলো কালকের রাত? মুহিব অগ্নি দৃষ্টিতে তাকালো, বলল, শালা তোর জন্য আমি ফেসে গেছি। কাল রাতে যা হওয়ার তা তো হয়েছে, তার উপর ভোরে বাসায় ফেরার পথে এক নতুন ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? মুহিব ভোরের ঘটনাটা খুলে বলে রাহাতকে। সব শুনে রাহাত বলল, বলিস কি ভাই? ওয়েট, মনে হয় কোনো কলগার্ল ছিল। উত্তরে মুহিব রাহাতের নাক বরাবর এক ঘুষি দিয়ে রুমে চলে যায়। রাহাত নাক ডলতে ডলতে বলে, আমাকে মারলো কেন? আজব। দুপুর 12টা। হসপিটাল থেকে বের হয়ে রিকশায় উঠল মার্জিয়া। শরীরটা আগের তুলনায় যথেষ্ট ভালো লাগছে, তবে কালকের ঘটনার ফলে মার্জিয়ার মন মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। পুরো রাস্তা ফুপিয়ে কাঁদতে কাঁদতে মার্জিয়া এলো হলের সামনে দাঁড়িয়ে। ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকতেই হল সুপার এসে জিজ্ঞেস করলো, কাল কোথায় ছিলে সারা রাত? শুকনো ঢোক গিল মার্জিয়া। নিচু স্বরে বলল, নরিনের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম। রাত হয়ে যাওয়ায় আর ফিরিনি, একবারে এখন এলাম।
হল সুপার নীলার কথাটা বিশ্বাস হলো কিনা জানা নেই, তবে সে মার্জিয়ার কোনো প্রশ্ন করল না। মার্জিয়া রুমে এসে দরজা লাগিয়ে দিল। তার বাকি 2 রুমমেট নেই এই সময়ে। একজন ক্লাসে গিয়েছে ও আরেকজন গ্রামের বাড়ি। মার্জিয়া রুমে এসে জামাটা খুলে শাওয়ার নিতে চলে গেল। পানি পড়তে শরীরের বিভিন্ন অংশে জ্বালা পোড়া শুরু হলো। চোখ মুখ খিচে তা সহ্য করলো মার্জিয়া। একটানা 1 ঘন্টার শাওয়ার নিয়ে বের হলো মেয়েটা। টলমলো পায়ে বিছানার উপর বসতেই চোখের সামনে ভেসে উঠল রাতের বিষাক্ত দৃশ্যগুলো। হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো মার্জিয়া। এমন সময় ওর ফোনে কল এলো নওরিনের। প্রথম কয়েকবার রিং হতেই কেটে যাওয়ার পর দ্বিতীয়বারের সময় কলটা রিসিভ করে মার্জিয়া। অপর পাশ থেকে নওরিন বলল, ফোন ধরছিস না কেন? আর ক্লাসে আসিসনি কেন আজ? উত্তরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করি মার্জিয়া বলল, শরীরটা ভালো নেই রে। ও শোন, মা তোকে রেখেছে আজ বিকেলে। তুই একাই আসবি নাকি আমি তোর হলের সামনে আসবো? মার্জিয়া কেঁপে উঠল আশা বেগমের কথা শুনতেই। আমতা আমতা করে বলল, আমার শরীর ভালো না রে, আমি আজকে যেতে পারবো না। ও, বেশি শরীর খারাপ লাগছে নাকি? আমি ওষুধ নিয়ে আসবো? না, তুই বাসায় চলে যা, আমি ঘুমোবো। আচ্ছা। নওরিন ফোন কেটে দিল। মার্জিয়া ফোনটা রেখে কাঁদতে লাগলো। এমন সময় ওর হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন এলো। হোয়াটসঅ্যাপ খুলে মার্জিয়া দেখল ওর কিছু অর্ধনগ্ন ছবি পাঠানো হয়েছে। মার্জিয়ার হাত থেকে ফোনটা পড়ে গেল। বিকাল 3টা বাজে। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে মার্জিয়া। চোখ মুখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। তখন হোয়াটসঅ্যাপে আসা ছবিগুলো পাঠিয়েছিল আশা বেগম, যা পরবর্তীতে কল দিয়ে তিনি মার্জিয়াকে বলেছেন। আজ রাতে মার্জিয়াকে তিনি ডেকেছেন নিজের ফ্ল্যাটে। মার্জিয়া যাবে না বলেছে। তা শুনে আশা বেগম হুমকি দিয়েছেন, যদি আজ মার্জিয়া না যায় তবে এই ছবিগুলো তিনি নেটে ছেড়ে দিবেন। এই কথা শোনার পর মার্জিয়া কল কেটে অফ করে রেখেছে। একে তো শরীর খারাপ, তারপর আশা বেগমের এমন মানসিক অত্যাচার সহ্য হচ্ছে না মার্জিয়ার। কান্না করতে করতে একসময় মার্জিয়ার চোখ লেগে আসে। সে সময় মার্জিয়ার ফোন কল করে তার বাবা তাজু ইসলাম। মার্জিয়া ঘুমো ঘুমো চোখে ফোন রিসিভ করে সালাম দেয়। সালামে উত্তর দিয়ে তাজু ইসলাম মেয়েকে জিজ্ঞেস করেন, কেমন আছিস মা? বাবার আদুরে কণ্ঠে করা প্রশ্ন শুনে মার্জিয়ার গলে কান্না জড়িয়ে আসে। তবু নিজেকে স্বাভাবিক রেখে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু, তোমরা কেমন আছো? আমরা ভালো নেই মা, তুই ছাড়া আমাদের বাড়িটা ফাঁকা হয়ে গেছে। তোর কি পড়ার বেশি চাপ মা? তাহলে আয় না, কয়েকদিন ঘুরে যা। আসবো আব্বু, সামনে পরীক্ষা তো, তাই জন্য এখন যেতে পারবো না, সামনের মাসে যাব। ঠিক আছে মা, নে তোর মা কথা বলবে। এবার মার্জিয়ার মা জুলেখা বেগমের সাথে কথা বলো। মা বাবা কাউকেই বুঝতে দিল না তার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে। তাজু ইসলাম পেশায় স্কুল টিচার, একমাত্র সন্তান। মার্জিয়াকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ইচ্ছে থেকেই মেয়েকে পাঠিয়েছেন অচেনা শহর ঢাকাতে। হোস্টেলে মেয়েকে কয়েকদিন পরপরই দেখতে আসেন তিনি। তবে গত 2 মাস আগে ছোট এক অ্যাক্সিডেন্টে পায়ে চোট পাওয়াই 2 মাস হলো ঢাকা আসতে পারেনি। সামনের মাসে প্রথম সেমিস্টার পরীক্ষা থাকায় মার্জিয়াও যেতে পারেনি। মজার ব্যাপার হলো এত বড় ভার্সিটিতে মার্জিয়ার একমাত্র বান্ধবী রয়েছে, আর সে হলো নওরিন। নওরিন যখন আশা বেগমের গর্ভে 5 মাস, তখন ওর বাবা মারা যায়। এরপর আশা বেগম ভাইয়ের সংসারে ছিলেন। বড় 2 ভাইয়ের বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে 9 বছর আগে চলে আসেন ঢাকায়। চাকরি নেন গার্মেন্টসে। সেখান থেকে তার পরিচয় হয় নানান রকমের মানুষের সাথে, জড়িয়ে পড়েন অনৈতিক কাজের সাথে। সেটাই মূল ইনকাম সোর্স বানিয়ে ছেড়ে দেন গার্মেন্টসের চাকরি। একমাত্র মেয়েকে নিয়ে যে ফ্ল্যাটে থাকেন সেখানেই পরিচালনা করেন দেহ ব্যবসা নামক জঘন্য কাজটি। দেখতে দেখতে কেটে যায় আরও কিছু সময়। সন্ধ্যা নামার অনেকক্ষণ পর মার্জিয়ার ঘুম ভাঙে। রুমমেট জুলি এখনও আসেনি বোধহয়, কেননা রুমের লাইট নেভানো। জুলি আবার অন্ধকারে থাকতে পারে না, তাই যতক্ষণ থাকে রুমে ততক্ষণ ছোট্ট একটা ল্যাম্পের আলো হলেও জ্বালিয়ে রাখে। মার্জিয়া উঠে চোখে মুখে পানি দিয়ে ঝাপটা দিয়ে আসে। খিদে পেট চুচু করছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। এখন রান্না করার মতো শক্তিও নেই তার শরীরে। তাই নিজের ব্যাগ ও বেডের সাইডে খুঁজতে লাগলো খাওয়ার কিছু। একটা আদা খাওয়া বাটার বোন পেল, সেটাই খেয়ে নিয়ে পানি খেলো মার্জিয়া।
এরপর ডক্টর লুবাবার দেওয়া ওষুধগুলো খেয়ে নিয়ে কিছুক্ষণ বসে থেকে বাহিরে নীরব প্রকৃতি দেখতে লাগলো। এর মধ্যে রুমে এলো জুলি। এসে আগে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে মার্জিয়াকে জিজ্ঞেস করলো, তুমি কালকে সারাত কোথায় ছিলে? তোমার বান্ধবী নওরিন তো বলল তুমি 11টার সময় চলে এসেছো, অথচ হল সুপার বলেছিল তুমি সকালে ফিরেছো। মার্জিয়া ঢোক গিল আমতা আমতা করে বলল, 8টার পর তো হলে ঢোকার পারমিশন নেই, তাই কালকে আমি অন্য এক ফ্রেন্ডের সাথে ওর বাড়িতে ছিলাম। জুলি অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো মার্জিয়ার দিকে। আর কিছু জিজ্ঞেস না করে কাপড় নিয়ে গোসল করতে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল মার্জিয়া। এর মধ্যে 3-4টা কল করে ফেলেছেন আশা বেগম। রাত 9টা আফরা রহমানকে ট্রেনে উঠিয়ে দিয়ে বাসায় ফিরল মুহিব। রাতে রাত ড্রয়িং রুমের সোফায় ভিডিও গেম খেলছিল। মুহিব ফিরতে রাত মনিটরে চোখ রেখে জিজ্ঞেস করলো, আজকে পার্টি করবি? মুহিব ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এসে রাহাতের পাশে বসলো। বলল, কালকে তোর পার্টির চক্করে কত বড় সর্বনাশ ঘটে গেছে ভাবতে পারিস? রাত গেম খেলতে খেলতেই বলল, কিসের সর্বনাশ? আশা আন্টির মেয়েগুলো একদম খাসা হয়। এর মানে তুই আগেও গিয়েছিস? প্রতি উত্তরে দুষ্টু হেসে রাহাত বলল, 2 বার। শালা নষ্ট কোথাকার। মুহিব পানি খেতে লাগলো। রাহাত গেম শেষ করে মুহিবের দিকে ঘুরে বলে বলল, তোর জন্য আন্টিকে বলে একদম ইনটেক মেয়ে আনিয়েছিলাম। মেয়েটা কেমন ছিল রে? মুহিবের বোতলের মুখ লাগাচ্ছিল। রাহাতের প্রশ্নে হাত থেমে গেল। চোখ বন্ধ করে মুহিব মেয়েটার মুখ মনে করার চেষ্টা করলো, তবে স্পষ্ট কিছুই মনে পড়ল না। তাই সে বলল, আমার মুখ মনে নেই। ইভেন মেয়েটার সাথে আমি ফোর্স করেছি নাকি স্বেচ্ছায় আমার কাছে এসছে এটুকু মনে নেই। অতিরিক্ত ড্রাঙ্ক ছিলাম কাল। রাত মুখ কালো করে বলল, তুই শালা আসলেই নিরামিষ। আন্টির ভাষ্য মতে মেয়েটা যথেষ্ট সুন্দরী ছিল। আমি তো ভেবেছিলাম তোর থেকে ছবি নেব, অথচ তুই চেহারাই মনে করতে পারছিস না। ধুর। মুহিব পাত্তা দিল না রাহাতের কথাই। রাত একটু চুপ থেকে বলল, আবার যাবি? মুহিব অগ্নি দৃষ্টিতে তাকালো। রাহাত বলল, কালকের মেয়েটাকেই দিতে বলবো। তুই দেখে নিবি কেমন আগুন সুন্দরীর কাছে তুই ভার্জিনিটি হারালি। কথাটা বলে রাহাত চোখ টিপ দিল। মুহিব রাহাতের পিঠে সজোরে একটা কিল দিয়ে বলল, তোর ওসব ফালতু কথা আরেকবার বললে বাসা থেকে বের করে দিব। আর তাছাড়া যারা এমন কাজ করে ওসব মেয়েদের সাথে দ্বিতীয়বার দেখা করার শখ আবার নেই। প্রতি উত্তরে রাহাত পিঠ ডলতে ডলতে বলল, তাহলে নতুন আরেকটা আনাই? শর্ত বা? তোর ইচ্ছে থাকলে তুই যা, আমি ঘুমাবো। মুহিব উঠে চলে গেল রুমে। রাত শয়তানি হাসি দিল। ফোন করলো আশা বেগমকে। 2 দিন পর মুহিব ব্যস্ত রোগী দেখতে। এমন সময় ওর ফোনে কল আসে ডক্টর লুবাবার। মুহিবের ফোন সাইলেন্ট থাকায় সে রিসিভ করতে পারে না। এর 2 ঘন্টা পর মুহিব যখন সব রোগী দেখা শেষে চেয়ারে শরীর এলিয়ে দেয়, তখন নক করে ডক্টর লুবাবা। মুহিব হাসি মুখে ডক্টর লুবাবাকে ভেতরে আসতে বলে। ডক্টর লুবাবা মুহিবের সামনে চেয়ারে বসে শুরুতেই জিজ্ঞেস করে, কেমন আছেন? এই তো কোনো রকম। আপনার কি অবস্থা? চলছে কোনো রকম। আপনার মিশমিশের খবর জানেন? আপনার মিস কথাটা ধাক্কা লাগে মুহিবের মস্তিষ্কে। ভুরকুচকে বলে, আমার মিস। কারণ নামটা তো আপনিই দিয়েছিলেন পেশেন্টকে। এমনিতে তার আসল নাম মার্জিয়া ইসলাম নাইজা। ও, আমি কালচার প্রেশারে ভুলেই গেছিলাম। মিস আই মিন মেয়েটার কথা কিছু জানতে পেরেছিলেন? ডক্টর লুবাবা এক দীর্ঘশ্বাস ছাড়লেন। বলেন, না, মেয়েটার ঘুম ভাঙার পর দ্রুত হসপিটাল থেকে বেরিয়ে যায়। আমি তখন ওটিতে ছিলাম বিধায় কথা হয়নি। শুনেছি রিসেপশনিস্টকে নাকি জিজ্ঞেস করেছিল ওকে কে নিয়ে এসেছে। ব্যাস এতটুকুই। মুহিব মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। লুবাবা আর কিছুক্ষণ গল্প করে চলে গেলেন। মুহিবের মাথাটা ভীষণ ধরেছিল। তারপর মিস এর কথা মনে পড়ে অদ্ভুত লাগছে। না, একটু রিল্যাক্সেশন দরকার। কথাটা ভেবে মুহিত রাহাতকে ফোন দিল। 20 মিনিটের মাথায় রাহাত মুহিবের হসপিটালের বাহিরে গাড়ি নিয়ে এলো। মুহিব সব কাজ শেষ করে গাড়িতে উঠে বসল। রাহাত গাড়ি স্টার্ট দিয়ে মুহিবের দিকে বিয়ারের বোতল এগিয়ে দিল। মুহিব না চাইতেও বোতলটা নিল। এক ঢোক খেয়ে বলল, তুই আমার অভ্যাস নষ্ট করে দিচ্ছিস। এখন একটু প্যারামেথিন কাটলে বিয়ারের প্রয়োজন অনুভব করি। প্রতি উত্তরে রাহাত বাঁকা হাসল। বলল, বিয়ার তো তোর মস্তিষ্ককে আরাম দেবে আর নারী দেবে শরীরকে। রাত গাড়ির স্পিড বাড়িয়ে দিল। মুহিব আপাতত সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে।
ভাদ্র মাসের শুরুর দিকে সারাদিন গরমের তীব্রতায় টিকে থাকা না গেলেও রাতের দিকে মাঝে মাঝে বৃষ্টি লক্ষ্য করা যায়। আজও তেমন এক বৃষ্টিময় রাত। আশা বেগম কর করে 1000 টাকার বেশ অনেকগুলো নোট গুনছেন। নওরিনকে আজ খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছেন। আজ বেশ কয়েকজন বড় বড় বিজনেসম্যান কাস্টমার আসার কথা। এসে তার স্টকে থাকা বেশ কয়েকটি মেয়েকে তিনি আজ পাশের দেশে পাঠাবেন। এসবের মাঝে নওরিনকে ঘুম পাড়িয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। আশা বেগম তার সামনে বসা এক ষাটোর্ধ্ব লোককে 5টি ছবি এগিয়ে দিলেন। তার মধ্যে একটি মার্জিয়ার ছবি। লোকটি পান চিবুতে চিবুতে ছবি দুটি আলাদা করে রাখলেন আর বাকি 3টে তার পাশের লোককে এগিয়ে দিলেন। তা দেখে আশা বেগম বললেন, বাসিব ভাই, এই মেয়ে দুটো একদমই নতুন, এদের এখনই পাঠানো যাবে না। এদের দিয়ে আমি আগে কিছু লাভ করি, এরপর না হয়। বাসিব হাতের ইশারায় আশা বেগমকে থামিয়ে দিলেন। বলেন, এদের মধ্যে প্রথম ছবির মেয়েটাকে আমার চাই আশা। ওকে আমি 3 দিনের জন্য আমার গেস্ট হাউসে নিয়ে যাব। আশা বেগম ভুরুকুচকে মনে মনে ভাবলেন, এটা তো মার্জিয়া, এখনই ওকে বাসিয়া ভাইয়ের কাছে পাঠাবো। যদি ও উল্টোপাল্টা কাণ্ড করে তবে আমার লস হবে। এরপর বললেন, ওকে আজ তো দিতে পারবো না বাসিব ভাই, কালকে আসতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আশা বেগম হাঁপ ছেড়ে বাঁচলেন। এর মধ্যে রাহাতের কল এলো। তিনি আলোচনা দ্রুত শেষ করে লোক দুজনকে বিদায় করলেন। এরপর দরজা খুলে রাহাত আর মুহিবকে ভেতরে আনলেন। মুহিবকে দেখে আশা বেগম বলেন, আজ নতুন কালেকশনে কেউ নেই। তা শুনে রাহাত বলল, ব্যাপার না। কথাটা বলে এক বান্ডিল টাকা তুলে দিল আশা বেগমের হাতে। তিনি টাকা গুনতে গুনতে মুহিবকে কর্নারের রুমটা দেখিয়ে দিল। রাহাত মুহিবকে রুমে ঢোকার আগে কানে কানে কিছু একটা বলল। এরপর রুমের দরজাটা বাহির থেকে লক করে দিল। সেদিনকার মতো আজকেও রুম জুড়ে ধিমি আলো জ্বলছে, তবে বিছানাটা ফাঁকা। রুমের সাথে থাকা অ্যাডজাস্ট বারান্দায় এক নারী অবৈ দেখা যাচ্ছে। নিস্তব্ধ রাতের শীতল বাতাস মার্জিয়ার শরীর ছুঁয়ে যাচ্ছে। আজ না চাইতেও আশা বেগমের ফ্ল্যাটে ওকে আসতে হয়েছে। কেননা আশা বেগম হুমকি দিয়েছেন যদি আজ মার্জিয়া না আসে তবে ওর ছবিগুলো ভাইরাল করে দিবেন। মার্জিয়া আশা বেগমের পা ধরে রিকোয়েস্ট করেছিল এমনটা না করতে। আশা বেগম শুনছিলেন না সে কথা। এর বদলে তিনি যখনই মার্জিয়াকে ডাকবেন তখনই মার্জিয়াকে আসতে হবে এমনটাই শর্ত দিয়েছেন। কথাগুলো ভেবে নীরবে চোখের পানি ফেলেন মার্জিয়া। হঠাৎ সেদিনের রাতের পারফিউমে স্মেল নাকে আসতেই চমকে উঠল। পেছন দিক ফিরতেই মুহিবের বুকের সাথে ধাক্কা খেল। চাঁদের আলোয় মুহিবকে মার্জিয়ার মুখ দেখল প্রথমবারের মতো। তবে ড্রাঙ্ক থাকায় তেমন কিছু ভাবল না। মার্জিয়ার ভয় লেগে গেল। মুহিবের সামনে দুহাত জোর করে বলল, আমায় হেল্প করুন, আমি একটা ট্র্যাপে পড়েছি। কথাগুলো যেন মুহিবের কানে ঢুকল না। সে মার্জিয়ার ঘাড়ের কাছে মুখ নিয়ে জোরে শ্বাস টানল, যেন মার্জিয়ার শরীরের স্মেলকে নিজের ভেতরে শুষে নিতে চাইছে। মার্জিয়া কেঁপে উঠে সরে যেতে চাইলে দুহাত দিয়ে বাধা দেয় মুহিব। মার্জিয়া বারান্দার গ্রিলের সাথে লেগে যায়, চেষ্টা করে মুহিবকে সরানোর। এতে করে মুহিব ডিস্টার্ব ফিল করে। এক হাত মার্জিয়ার পিঠে রেখে অপর হাত দিয়ে নিজের বেল্টটা একটানে খুলে ফেলে। ধীরে ধীরে মার্জিয়া দুহাত নিজের বেল্ট দিয়ে বেঁধে দেয়। এরপর কোমর উঁচু করে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। ফিরে আসে রুমে। মার্জিয়ার চোখের পানি যেন মুহিবকে পাশবিক হিংস্রতা প্রকাশের শক্তি যোগায়। ধীরে ধীরে সে ডুবে যায় মার্জিয়ার শরীরের প্রতি ভাঁজে। মুহিবের সুটাম দেহের নিচে পিষ্ট হতে থাকে মার্জিয়া। বাতাসে যখন জানালার পর্দা উড়ে হালকা আলো মার্জিয়ার মুখে পড়ে, মুহিব দেখতে পায় মার্জিয়ার ব্যথিত মুখশ্রী। কম্ফর্টারটা নিজের সাথে ভালোভাবে জড়িয়ে নিয়ে মার্জিয়ার কপালে ঠোঁট ছোঁয়। হাসকি স্বরে বলে, মাই মিস। মার্জিয়ার কানে হতো কথাটা পৌঁছায় না। ভোর ঠিক 5টায় ফোনে রিংটনের আওয়াজে ঘুম ভাঙল মুহিবের। চোখ বন্ধ করে কল রিসিভ করতে রাহাতের বিরক্তিকর আওয়াজ ভেসে এলো, বের হওয়া ব্রো। আজ কিন্তু আমাদের মামুনির ফ্রেন্ডের মেয়েকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার কথা ছিল। সেটা তো 7টার সময়। অলরেডি 5টা বাজে। বাসায় গিয়ে চেঞ্জ করে এয়ারপোর্টে যেতে যেতে 7টা পার হয়ে যাবে। জলদি আয়। ধুর। মুহিব বিরক্ত হয়ে কল কেটে দিল। নিজের বাহুতে থাকা ঘুমন্ত মার্জিয়ার দিকে তাকিয়ে উঠে বসল। কিছুক্ষণ থম মেরে বসে থেকে উঠে পড়ল। শার্টটা গায়ে চড়িয়ে চলে গেল মুহিব। চলে যাওয়ার পর ধীরে ধীরে উঠে বসল মার্জিয়া। নীরবে চোখের পানি মুছে
নিতেই দেখলো পায়ে নূপুর জোড়ার মধ্যে একটা নেই। মার্জিয়া বিছানায় ভালো করে খুঁজলো, পেল না। শেষমেশ হতাশ হয়ে উঠে দাঁড়ালো। আয়নায় নিজের বিধ্বস্ত মুখটা দেখে নিজেই কেঁদে ফেল। এমনটা তার সাথে না হলেও পারতো না। সকাল 7:12। জয়না কাজে এসে আজ মুহিবের রুমের দরজায় নক করলো। মুহিব হ্যান্ড ওয়াশটা পড়তে পড়তে দরজা খুলে জিজ্ঞেস করলো, কিছু বলবে খালা? জি ভাইজান। মুহিব জিজ্ঞাসূচক দৃষ্টিতে তাকলো। জয়না একটা নূপুর মুহিবের সামনে ধরে বলল, এটা আপনার জামা কাপড় ধুইতে গিয়া পাইছি। এটা কার? মুহিব ভুরু কুচকে নূপুরটা হাতে নিল। এই নূপুর কার হতে পারে ভেবে সে বলল, হয়তো রাতের গার্লফ্রেন্ড এটা। আমি ওকে দিয়ে দিব, তুমি কাজে যাও খালা। জয়না নিজ কাজে চলে গেল। তখনই রাহাত এলো। মুহিবের হাতে নূপুরটা দেখে জিজ্ঞেস করলো, পড়শির জন্য কিনেছিস নাকি? ফালতু কথা বলবি না, এটা আমি কিনে নিই। নিশ্চয় তোর কোনো গার্লফ্রেন্ডের এটা। রাত নূপুরটা হাতে নিল, ভালো করে দেখে বলল, আমার জানা মতে আমার কোনো গফসি নুপুর পড়ে না। তারপরও একটা ছবি তুলে নিচ্ছি, জিগাবো ওদের। মুহিব অদ্ভুত এক লুক দিল কথাটা শুনে। রাত মেকি হাসার চেষ্টা করলো। এরপর দুজনে মিলে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছে ওরা দেখতে পায় পড়শি নিজের লাগেজগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। মুহিব আর রাহাতকে দেখে এগিয়ে আসে, বলে, না আসলেও পারতি তোরা, কি আর হতো, এক মাসে এয়ারপোর্টে কাটিয়ে আবারও ফিরে যেতাম। প্রতি উত্তরে রাহাত হেসে বলে, তোর মতো সাদা হাতিকে বেশিক্ষণ এখানে জায়গা দিত না রে। পড়শি রেগে গেল। রাত খ্যাক করে হাসতে লাগলো। তা দেখে পড়শি মুহিবকে বলল, তুই কিছু বলবি না ওরে? মুহিব ভাবলেশীনভাবে জবাবে বলল, আমি কি বলবো, তোদের মধ্যকার ব্যাপার। পড়শির মুখটা মলিন হয়ে গেল। ওরা তিনজন একসাথে আলবাসিরা অ্যাপার্টমেন্টে ফিরল। পড়শি এসে ফ্রেশ হতে রুমে গেল। রাত ড্রয়িং রুমে সোফায় বসে পানি খেতে লাগলো। মুহিব এসে বসলো রাহাতের পাশে, বলল, আমি ওর মুখে দেখেছি কাল রাহাত। কার? প্রশ্ন করে রাহাত মুহিবের দিকে তাকাতেই দেখলো মুহিব অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে রাহাত বলল, তুই কি ওই রাতের মেয়েটার কথা বলছিস? মুহিব উপর নিচ মাথা দোলালো। রাহাত বেশ ইন্টারেস্ট নিয়ে বলল, কালকেও ওই ছিল? মুহিব আবারও মাথা দোলালো। রাহাত ভুরু কুচকে বলল, তুই কি কিছু ফিল করছিস মেয়েটার জন্য? মুহিবের মেজাজ খারাপ হলো। রাহাত হেসে বলল, আরে ভাই, মজা করছিলাম। কি হয়েছে বলতো? তোকে কালকে বলেছিলাম না, বাসায় ফেরার পথে একটা মেয়েকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, এই মেয়েটাই ছিল। এবার রাহাত অবাক হলো, বলল, বলিস কি, ওর সাথে তোর এতবার দেখা হয়েছে? হুম। মুহিব আরও কিছু বলতে যাবে তার আগে পড়শি এসে হাজির। ওকে দেখে দু ভাই চুপ করে যায়। পড়শি জিজ্ঞেস করে, তোরা কি নিয়ে কথা বলছিস? উত্তরে মুহিব বলে, রাতের গফের ব্যাপারে কথা বলছিলাম, বেচারা ছ্যাঁকা খেয়ে ব্যাক হয়ে আছে। রাত খেপে গেল কথাটা শুনে। তবে পড়শি একটু মলিন হয়ে এলো। তবে পর মুহূর্তেই মুখ স্বাভাবিক করে বলল, আফরানটিকে আমরা একসাথে ভিডিও কল করি? আমার হসপিটালে যেতে হবে, তুই আর রাহাত কথা বলে নে। বলে মুহিব উঠে গেল। সকালের ক্লাস লেট করে আসায় পানিশমেন্ট স্বরূপ আজ লাইব্রেরি পরিষ্কারের কাজ পেয়েছে মার্জিয়া। শরীরটা ভালো না থাকে কাজ করতে বেশ কষ্ট হচ্ছে মেয়েটার। নওরিন একটি বই নেওয়ার জন্য লাইব্রেরিতে এসে মার্জিয়াকে দেখে জিজ্ঞেস করলো, তোর কি শরীর খারাপ মার্জিয়া? উত্তরে মার্জিয়া দুদিকে মাথা দুলিয়ে না করলো। নওরিন আবারও বলল, তোকে ক্লান্ত দেখাচ্ছে। আবারও রাত জেগে পড়া শুরু করেছিস তাই না? মার্জিয়া উত্তর করলো না। পুরো লাইব্রেরি ফ্লোর ঝাড়ু দেওয়া শেষ করে হাঁপাতে লাগলো। নওরিন মার্জিয়ার দিকে পানি এগিয়ে দিয়ে বলল, তুই স্যারকে বল তোর শরীর খারাপ। না, তাহলে হাজারটা প্রশ্ন করবে, আবার সকালের ঘটনা তুলেও কথা শোনাবে। আমি এত কথা শুনতে পারবো না। নওরিনের মায়া হলো। ও মার্জিয়ার হাতে কাজ করে দিতে লাগলো। এখন পুরো এক সেলফের বই তাকে গুছিয়ে রাখা বাকি, যা দেখে মার্জিয়ার মাথা ঘুরতে শুরু করেছে। নওরিন বইগুলো এগিয়ে দিচ্ছে, মার্জিয়া গুছিয়ে রাখছে। এভাবে নিচের তাক গুছিয়ে রাখার পর ওরা দেখলো উপরের তাকগুলোর জন্য চেয়ারের উপর উঠে দাঁড়াতে হবে। নওরিন বলল, তুই এবার নিচে দাঁড়া, উপরের তাকগুলো আমি গুছিয়ে দিচ্ছি। মার্জিয়া রাজি হলো না। ও নিচের চেয়ারের উপর দাঁড়ালো। এরপর বইগুলো রাখতে আরম্ভ করলো। এমন সময় সেখানে এলো ইংরেজি বিভাগে সদ্য জয়েন করা প্রভাষক নাফিম মুহিত। তিনি মার্জিয়ার আর নওরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? উত্তরে নওরিন জানালো মার্জিয়ার পানিশমেন্টের কথাটা। নাফিম
মার্জিয়ার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বলল, তোমরা চলে যাও, আমি কথা বলে নিব রবিন স্যারের সাথে। নওরিন খুশি হলো কথাটা শুনে, তবে মার্জিয়া খুশি হতে পারল না। মূলত তার দিন দুনিয়া এখন ঘুরছে, কোনো রকম হোস্টেলে ফিরে একটু ঘুমাতে হবে। কথাটা ভাবতে ভাবতে নিজের ব্যাগ নিয়ে নওরিনের সাথে লাইব্রেরি থেকে বের হয়ে গেল মার্জিয়া। মার্জিয়ার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল নাফিম, এরপর নিজেই বাকি বইগুলো গুছিয়ে রাখতে আরম্ভ করলো। দিনের আলো ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করেছে, নীড়ে ফেরা পাখিরা জানান দিচ্ছে সন্ধ্যা নামতে চলেছে। মার্জিয়া মরার মতো নিজের বিছানায় ঘুমিয়ে আছে। তখন নওরিনের সাথে হোস্টেলে ফেরার পর নওরিন মার্জিয়ার জন্য আনা খিচুড়ি ওকে খেতে দেয়। প্রায় সময় নওরিন মার্জিয়ার জন্য এটা সেটা রান্না করে আনে। মূলত রান্না করাটা নওরিনের শখ। মাগরিবের আজান হয়ে যাওয়ার পর রুমের লাইট জ্বালিয়ে দেয় জুলি। মার্জিয়ার বিছানার কাছে এসে কয়েকবার উকি দিয়ে দেখে মার্জিয়াকে, এরপর আবারও নিজের পরেই মন দেয়। রাত 8টার ভেতর ফোনে তীব্র রিংটনের আওয়াজে ঘুম ভাঙে মার্জিয়ার। চোখ তোলে রিসিভ হতেই ওপাশ থেকে আশা বেগম বলেন, মার্জিয়া মা। মার্জিয়া ভয়ে কুকড়ে যায়, ঢোক গিলে বলে, আপনি আমাকে আবারও ফোন কেন করেছেন? তুমি কি ভুলে গেছো আমাদের কি কথা হয়েছিল? এবার মার্জিয়া নিঃশব্দে কেঁদে উঠল, বলল, আন্টি আমার শরীর ভালো না, আজ আমি যেতে পারবো না, প্লিজ আন্টি। এসব নাটক করো না। 9টা বাজে, তোমার হোস্টেলের বাইরে একটা সাদা রঙের গাড়ি অপেক্ষা করবে এবং তাতে উঠে পড়বে। যদি তুমি না যাও তাহলে তোমার ছবিগুলো তোমার রুমমেট এবং পুরো হোস্টেলে সবার ফোনে ফোনে থাকবে কাল। কথাগুলো বলেই ফোন কেটে দিলেন আশা বেগম। মার্জিয়ার ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদতে, কিন্তু তা তো সম্ভব না, তাই সে নিজের কান্নাকে গিলে ফেল। চোখে মুখে পানি দিয়ে এসে একটা কালো রঙের শাড়ি পরে নিল, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে চুলটাকে হাত খোপা করে বের হলো হোস্টেল থেকে। হল সুপারের ডিউটি চেঞ্জ হয় 9টায়। ঠিক সেই সুযোগে মার্জিয়া বেরিয়ে গেল। হোস্টেলের বাইরে আসতে দেখলো একটা সাদা গাড়ি অপেক্ষা করছে। মার্জিয়া শাড়ির আঁচল খামচে ধরে গাড়িতে উঠে বসলো। সমস্ত রোগী দেখা শেষে আজ আবার এক নতুন জায়গায় গিয়েছিল মহিব। ছোটবেলা থেকেই ওর শখ ছিল শিক্ষকতা করার, তাই কিছুদিন আগে একজনের সাথে কথা বলেছিল, সেখান থেকে আজ তাকে ডাকা হয়। সব কথাবার্তা ফাইনাল করে মুহিবের বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায়। মুহিব নিজের ফ্ল্যাটের ডোরবেল বাজালেই কেউ এসে দরজা খোলেন। মুহিব প্রায় 10 মিনিট ডোরবেল বাজায় এবং কল করে রাহাতের নাম্বারে। শেষমেশ রাহাতকে না পেয়ে মুহিব ডায়াল করে পড়শির নাম্বারে। কল রিসিভ হতে মুহিব জিজ্ঞেস করে, তোরা কোথায়? আমি আর রাহাত মিলে বাইরে ফুচকা খেতে এসেছিলাম, এরপর একটা মুভি দেখতে এসেছি মুহিব ভাইয়া। মুহিবের মেজাজ খারাপ হয়ে যায়, জিজ্ঞেস করে, রাতকে জিজ্ঞেস করতো বাসার চাবি কি দারুণ চাচার কাছে আছে? পড়শি রাহাতকে জিজ্ঞেস করে জানায়, রাহাত ভুলে চাবি নিয়ে চলে এসেছে ভাইয়া। মুহিব একটা জঘন্য গালি দিতে নিজেও নিজেকে সামলে নেয়। এরই মাঝে রাহাত পড়শির হাত থেকে ফোন নিয়ে ফিসফিস করে বলে, সরি ভাই, ভাবিনি মুভি প্ল্যান হয়ে যাবে। তুই রাগ করিস না, এক কাজ কর, আশা আন্টির ফ্ল্যাটে চলে যা, মস্তিও হবে, রাতটা থাকার ব্যবস্থাও হয়ে যাবে। বলে কল কেটে দেয় রাহাত। মুহিব দেওয়ালে সজোরে এক ঘুষি মেরে লিফটে উঠে পড়ে। পকেটে হাত দিতে মার্জিয়ার নুপুরটা পায়, সেটা নিয়ে মুহিব আশা বেগমের বাসায় যায়। আশা বেগম টাকা গুনছিলেন। এমন সময় মুহিবকে দেখে অবাক হয়ে যায়। মুহিব সরাসরি বলে, আই নিড আ গার্ল। আশা বেগম মুহিবকে ভালো করে পর্যবেক্ষণ করে। আজ মুহিবকে ডাক লাগছে না। তিনি কিছু বলার আগে মুহিব টাকা রাখেন ওনার সামনে। টাকাগুলো হাতে নিয়ে আশা বেগম মুহিবকে রুমে নিয়ে যায়। এরপর বলে, আগে থেকে বুক না করলে আমি সার্ভিস দেই না, তুমি স্পেশাল দেখে দিলাম। উত্তরে মুহিব তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে। আশা বেগম চলে যান। মুহিব দরজা লক করে বিছানায় তাকাতে দেখতে পায় আজ মার্জিয়া নয়, অন্য একটি মেয়ে সেজেগুজে বসে আছে। মুহিব ভুরুকুচকে বলে, হু আর ইউ? মেয়েটা উত্তর করে না। উঠে এসে মুহিবের শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। মুহিব ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মেয়েটাকে। এরপর দরজা খুলে বের হয়ে আশা বেগমকে বলেন, ওকে, আগের মেয়েটা কোথায়? ও তো আজ নেই, অন্য জায়গায় গেছে। আগে থেকে বুক না দিলে কি এমন জিনিস পাওয়া যায়? মুহিবের মেজাজ খারাপ হয়ে যায়। আশা বেগমের সামনে থাকা ফল কাটার ছুরিটা ওনার গলার সামনে ধরে মুহিব জিজ্ঞেস করে, কোথায় আছো? কই পাঠিয়েছিস? আশা বেগম ভয় পেয়ে যান, বলেন, বাসিফ ভাইয়ের গেস্ট হাউসে পাঠিয়েছি। আজ ওকে পাওয়া যাবে না,
কালকে এসো ওর জন্য। মুহিব সজোরে টেবিলের ওপরে হাত বাড়ি দেয়। কাছের টেবিলটা টুকরো টুকরো হয়ে যায় ভেঙে। যেতে যেতে শাসানোর ভঙ্গিতে মুহিব বলে যায়, যদি ওর গায়ে অন্য পুরুষের ছোঁয়া লাগে তাহলে আপনার শরীরের প্রতিটা অংশকে কুকুর দিয়ে খাওয়াবো আমি। রাতের নিস্তব্ধতা ভেঙে সর্বোচ্চ স্পিডে গাড়ি ছুটিয়ে চলেছে মুহিব। হঠাৎই নিজের মাথা ফাঁকা ফাঁকা লাগছে তার। মার্জিয়ার মুখটা ভেসে উঠছে চোখের সামনে। মুহিব মানতে পারছে না তার মিসমিসকে অন্য কেউ ছুবে। এদিকে বাসিবের গেস্ট হাউসে পুরান ঢাকার শেষ প্রান্তে। মুহিবের যেতেও সময় লাগছে। হাত ঘড়িতে সময় দেখে নিল সে। 11:30 বাজে। কে জানে কখন গিয়েছে মেয়েটা। মুহিবের চোখ মুখ ক্রমশ লাল হয়ে আসছে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর বাসিবের গেস্ট হাউসের সামনে এসে গাড়ি থামলো। মুহিব দ্রুত পায়ে গাড়ি থেকে বের হতেই বাসিবের গেস্ট হাউসের দারুণ মুহিবকে জিজ্ঞেস করলো, কে তুমি? মুহিব উত্তর না দিয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতর ঢুকতে লাগলো। দারুণ পিছে পিছে আসতে লাগলো। পুরো বাড়িটা অন্ধকার হলো। একটা রুমের লাইট জ্বলছিল। মুহিব সেই রুমের সামনে গিয়ে সজোরে দরজায় ধাক্কা দিল। লক করে না থাকে দরজা খুলে গেল। রুমের ভেতরে দৃশ্য দেখে মুহিবের পায়ে রক্ত মাথায় উঠে গেল। বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে মার্জিয়া। বাসিব নিজের পাঞ্জাবির সমস্ত বোতাম খুলে মার্জিয়ার সাথে জোরাজুরি করার চেষ্টা করছে। মার্জিয়ার শাড়ি ব্লাউজের হাতের অংশ অনেকটাই ছিঁড়ে গেল। কাচের চুড়ি ভেঙে হাতে ঢুকে গেছে। চোখের কাজল আর ঠোঁটের লিপস্টিক লেপটে গেছে। মুহিবকে দেখে বাসিব মার্জিয়ার থেকে সরে এলো। কিছু বলার আগে মুহিব বাসিবের নাক বরাবর ঘুষি মারল। পরপর মারতেই থাকলো। দারুণ কিছুতেই মুহিবকে ছাড়তে পারল না। মার্জিয়া ভয়ে কুঁকড়ে গেল। একসময় বাসিবের নাক ফেটে গলগল করে রক্ত পড়তে লাগলো। মুহিব তাও থামলো না, বলল, তোর সাহস হয় কি করে ওকে ছোঁয়ার? তোর এই হাত আমি কেটে ফেলবো। বলেই ডানে বামে কিছু খুঁজতে লাগলো মুহিব। কাছের একটা গ্লাস পেয়ে সেটা ভেঙে ঢুকিয়ে দিল বাসিবের হাতে। বাসিব চিৎকার করে উঠল। মার্জিয়া কান্না মিশ্রিত কণ্ঠে চোখ বন্ধ করে বলল, থামুন প্লিজ। মুহিবের হুঁশ ফিরল। তাকালো মার্জিয়ার দিকে। বেডসাইড টেবিলের উপরে রাখা পানির জগটা নিয়ে মার্জিয়ার মুখে মারল। বলল, কেন এসছিস সেখানে? কার জন্য এত সেচেছিস? এই বাস্টার্ডের জন্য? মার্জিয়া কান্নার ফলে কথা বলতে পারল না। মুহিব মার্জিয়ার হাত ধরে টেনে বাহিরে এলো। পকেট থেকে রুমাল বের করে মার্জিয়ার মুখ মুছিয়ে দিল। মার্জিয়া এখনও কেঁদেই চলেছে। মুহিব এবার জোরে ধমক দিল। মার্জিয়া একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ নীরবতা চলল। এরপর মুহিব শান্ত কণ্ঠে বলল, গাড়িতে ওঠা। মার্জিয়া উঠল না। গাড়ির দরজা খুলে মুহিব চোখ পাকিয়ে তাকাতেই মার্জিয়া উঠে বসল। এরপর মুহিব নিজেই ড্রাইভিং সিটে বসল। মার্জিয়া যে অনেক কষ্টে কান্না আটকে রেখেছে তা ভালো করে বুঝতে পারছিল মুহিব, তবে কিছু বলতে পারছিল না। ফলে এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে বুকে ডলছিল। মার্জিয়া তা খেয়াল করে বলল, আপনার কি বুকে ব্যথা করছে? মুহিব সজোরে গাড়ি ব্রেক করলো। মার্জিয়ার দিকে ঝুঁকে হিসি বলল, তুমি কেন গেলে ওই লোকটার সাথে মিসমিস? মার্জিয়া কি উত্তর দেবে ভেবে পেল না। মুহিব আবারও বলল, তোমাকে নিজের চাই গিয়েছ? মার্জিয়া দুদিকে মাথা নাড়িয়ে না করল। মুহিব যেন স্বস্তি পেল। মার্জিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। কেঁপে উঠল মেয়েটা, তবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না। 2 মিনিট পর মুহিব মার্জিয়াকে ছেড়ে নিজের সিটে বসল। বড় বড় শ্বাস ফেলে গাড়ি টান দিল। মার্জিয়া সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। চোখ জ্বলছে তার। অতিরিক্ত কান্নার ফলে ব্যথাও করছে চোখে ভীষণ। মুহিব কয়েকবার মার্জিয়ার ক্লান্ত মুখের দিকে তাকালো। মার্জিয়া ঘুমিয়ে পড়েছে। মুহিব আলতো হাতে মার্জিয়ার মাথাটা নিজের কাঁধে রাখল। হঠাৎই ভীষণ শান্তি অনুভব করতে লাগলো মুহিব। টানা 40 মিনিট ড্রাইভ করার পর মুহিব নিজের অ্যাপার্টমেন্টের সামনে এসে গাড়ি থামালো। মার্জিয়া গভীর ঘুমে। বুঝতে পেরে ওকে কোলে তুলে নিল। লিফটের আয়নায় মুহিব নিজেকে দেখে নিজেই অবাক হলো। এমন কেন লাগছে তার? ভাবতে ভাবতেই মুহিব ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। পিছে পিছে অ্যাপার্টমেন্টের ম্যানেজার ছেলেটাও এসেছে। সে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজার লক খুলে দিল। মুহিব ওকে ধন্যবাদ জানিয়ে ফ্ল্যাটের ভেতরে এলো। নিজের রুমে গিয়ে মার্জিয়াকে বেডের উপর শুয়ে দিল। মার্জিয়া একটু নড়েচড়ে উঠল। মুহিব নিজের হার্টবিট মিস করলো সেই সময়। কিছুক্ষণ পাশে দাঁড়িয়ে থাকলো। এরপর রুম থেকে বের হয়ে এসে সোফায় বসলো। হাতে ছিল মার্জিয়ার ব্যাগটা। কৌতূহলবশত মুহিব ব্যাগটা খুলে দেখল। আইডি কার্ড, ফোন সহ বেশ অনেক জরুরি কাগজপত্র পেল।
সেসব দেখা শেষে আবারও ঢুকিয়ে রাখলো। ফোনটা রাখার সময় একটা নোটিফিকেশন এলো। মুহিব দেখলো নোটিফিকেশনটা হোয়াটসঅ্যাপ থেকে এসেছে। ফোনে লক না থাকায় মুহিব সহজেই হোয়াটসঅ্যাপে ঢুকতে পারলো। দেখলো কালকের ক্লাস টাইম জানানো হয়েছে। মুহিব একটু নিচের দিকে যেতে আশা আন্টি নামে একটা কনভারসেশন দেখলো। সেখানে প্রতিটা মেসেজ খুব মনোযোগ দিয়ে পড়ল মুহিব। এরপর ফোনটা আগের মতো রেখে দিল। সকাল 8টা। ডোরবেল বাজার সঙ্গে ঘুম ভাঙে মুহিবে। সে গতকাল রাতে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল। আর মোড়া ভেঙে উঠে দরজা খুলতে রাহাত তার পড়শিকে দেখল। মুহিব ভুরুকুচকে জিজ্ঞেস করল। কোথায় ছিলে তোমরা কালকে? উত্তরে রাহাত বলল, কালকে মুভি দেখার পর আমরা পড়শির এক কলেজ ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ওখান থেকে এখন ফিরছি। মুহিব হয়তো বিশ্বাস করল না কথাটা, তবে আর কোনো প্রশ্ন না করে চলে গেল। রাত এসেই সোফাইকা এলিয়ে দিল, পড়শি রুমে চলে গেল। 10-20 মিনিট সোফায় বসে ভ্যাটকানোর পর রাহাত মুহিবের রুমের সামনে গিয়ে দেখল দরজা ভেজানো। মুহিব তো কখনো দরজা লক রাখে না। রাত শটানে দরজা খুলে দিল। মার্জিয়া সবেমাত্র চোখে মুখে পানি দিয়ে এসে বসেছিল। এমন সময় রাহাতকে দেখে চমকে গেল। রাত নিজেই হাঁ করে তাকিয়ে রইল নীল রঙের টি শার্টের সাথে সাদা প্লাজো। কোমর পর্যন্ত চুলগুলো সামনে এনে রাখার ফলে ওনার অভাববোধ হচ্ছে না, তবে সামনে চুলগুলো ভেজা, এমনকি মার্জিয়ার মুখটাও ভেজা। চোখের কাপা কাপা পাপড়িগুলো জানান দিচ্ছে সে রাতকে দেখে ভয় পাচ্ছে। রাত নিজের বিস্ময়কে পাশে রেখে মার্জিয়াকে জিজ্ঞেস করল। আপনি কে? মার্জিয়া আমতা আমতা করে বলল, আমি মার্জি। নিজের পুরো কথা শেষ করার আগেই পড়শির চিৎকার শোনা গেল। রাহাত এবং মার্জিয়া দুজনেই ছুটে ড্রয়িং রুমে এলো। এই ফ্ল্যাটটাতে মোট 3টে রুম, ডাইনিং ড্রয়িং একসাথে এবং মাঝখানে হওয়ায় পড়শির চিৎকার মুহিবের কানেও পৌঁছালো। রাত এসেই জিজ্ঞেস করলো, তুমি এমনভাবে চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? পড়শি তার লাগেজটা দেখিয়ে বলল, আমার লাগেজে কে হাত দিয়েছে? আমার একটা ব্র্যান্ডেড টি শার্ট খুঁজে পাচ্ছি না। বাসায় কি চোর এসে? হঠাৎ পড়শির নজর পড়ল মার্জিয়ার দিকে। মার্জিয়ার সামনে গিয়ে পড়শি বলল, ওকে। রাত উত্তর দিতে পারল না। পড়শি আবারও বলল, আমার টি শার্ট কেন পরেছো তুমি? ওয়েট, তোমাকে তো আগে দেখিনি। চুরি করতে এসেছো? মার্জিয়ার মাথায় চোর কথাটা ধাক্কা খেলো। বলল, আমি চোর নই আপু, আমি। মার্জিয়াকে তার কথা শেষ করতে দিল না। তার আগে মার্জিয়ার গালে সজোরে থাপ্পড় বসালো পড়শি। রাত পরেই ব্ল্যাক হয়ে গেল পরিস্থিতি দেখে। এমন সময় টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে মুহিব এলো। বিরক্তির সুরে বলল, কি হয়েছে? তোমরা এমন ঝগড়া কেন করছো? এটা কি কোনো মাছের বাজার? কথাটা জিজ্ঞেস করে রাহাতের দিকে তাকালো মুহিব। রাহাত মুখ কালো করে পড়শির দিকে ইশারা করলো। পড়শি ডেকে ফুলে আছে। মুহিব দেখলো মার্জিয়ার গালে হাত দিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। মুহিব ভুর কুচকে বলল, কি হচ্ছে মিস? রাহাত জিজ্ঞেস করলো। মিস কে? মুহিব উত্তর দিল না। মার্জিয়া ছলছল নয়নে তাকালো মুহিবের দিকে। মুহিবের মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেল। টাওয়ালটা ছুঁড়ে ফেলে মার্জিয়া দুবাহু ধরে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন মিস? কি হচ্ছে তোমার? মার্জিয়া কিছু বলার আগেই পড়শি বলে উঠল, এই চোরটা আমার লাগেজ খুলে আমার টি শার্ট চুরি করেছে মুহিব ভাই। কথাটা শোনা মাত্রই অগ্নি চোখে মুহিব পড়শির দিকে তাকালো। বুক কেঁপে উঠল পড়শির সেই চাহনি দেখে। রাত বিবি করে বলল, মনে হচ্ছে পড়শির কপালে দুঃখ আছে। কিছু কারণবশত আলবাসিরা অ্যাপার্টমেন্ট সকাল 9টা থেকে বিদ্যুৎ নেই। জেনারেটরের সমস্যা হয়, সেটাও চালু হয়নি। এই গরমের মধ্যে গোসল করে এসেও মুহিব ঘেমে যাচ্ছে। পড়শি মুহিবের সামনে মার্জের হাতে হ্যাসকা টান দিল। টি শার্টটা দেখিয়ে বলল, দেখো মুহিব ভাইয়া, এটা আমার টি শার্ট। এই মেয়েটার চোর। পড়শি নিজের কথা শেষ করার আগে মুহিব হুঙ্কার ছেড়ে বলে উঠল, শাট আপ পড়শি, আমি নিজে ড্রেসটা মিসকে দিয়েছি। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হলো। মুহিব আবারও বলল, আমার জানা মতে তোর কাছে ড্রেসের অভাব নেই পড়শি। যদি কেউ প্রয়োজনে তোর ব্যাগ থেকে একটা টি শার্ট নেয়, তার জন্য এমন অমানুষের মতো ব্যবহার করছিস কেন? পড়শি বিস্ময়ে সুরে বলল, আমি তো ভাবিনি তুই দিয়েছিস। আমি তো ভেবে। পড়শির কথার মাঝে মুহিব বলল, ভেবেছিস চুরি করেছে? কেমন আছে তোর এই ড্রেসে যে মিসকে চুরি করতে হবে? তুই চাইলে নর্মাল ওকে জিজ্ঞেস করতে পারতিস, তা না করে ওর গায়ে হাত তুলি কেন? অ্যান্সার মি পড়শি। মুহিবের ধমকে পড়শি চুপ করে গেল। চোখের কোণে পানি চলে এলো মার্জিয়ার দিকে। চোখ রাঙিয়ে তাকে হনহন করে নিজের রুমে চলে গেল।
পড়শির পিছনে রাহাতও গেল। মুহিব এক দীর্ঘশ্বাস ফেলে মার্জিয়ার দিকে তাকালো। গালটা লাল হয়ে আছে মেয়েটার, আঙ্গুলের ছাপ পড়ে গেছে। মুহিবের মাথা নষ্ট হয়ে গেছে তা দেখে মুহিব মার্জিয়াকে নিয়ে ওর রুমে গেল। বিছানার উপর মার্জিয়াকে বসালো। এরপর 1 মিনিটের জন্য রুমের বাহিরে গেল। ফিরে আসার সময় কয়েক টুকরো বরফ নিয়ে এলো। মার্জিয়া ফুপিয়ে কাঁদছিল। মুহিব এসে মার্জিয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। গালে বরফের স্পর্শ লাগতে মার্জিয়া কেঁপে উঠল। মুহিব অপরাধীর কণ্ঠে বলল, বেশি ব্যথা করছে তাই না মিস? আপনি কেন আমাকে এই আপুর ড্রেস দিয়েছেন? মার্জিয়া জবাব দিল না, বলল। মুহিব হয়তো আশা করেছিল মার্জিয়া এমন কিছুই জিজ্ঞেস করবে, তা সে বিনা সময় নিয়ে বলল, কালকে বাসায় আসতে আসতে তুমি ঘুমিয়ে পড়েছিলে। আমার ইচ্ছে করেনি রাখতে, কিন্তু তোমার এই পোশাক দেখে আমার বারবার চোখে ভাসছিল গেস্ট হাউসের ঘটনাটা, তাই বাধ্য হয়ে আমি তোমার ড্রেস চেঞ্জ করিয়েছি। মার্জিয়া চোখ তুলে তাকালো মুহিবের দিকে। মুহিব অতি যত্ন সহকারে তার গালে বরফ লাগাচ্ছে। মুখ দেখে মনে হচ্ছে মুহিবেরই আঘাত লেগেছে। মার্জিয়া এক দীর্ঘশ্বাস ছেড়ে মুহিবকে সরিয়ে দিল, বলল, আপনাকে ধন্যবাদ আমায় বাঁচানোর জন্য। আমি এখন চলে যাব। কোথায় যাবে? কোথায় থাকো তুমি? আমি হোস্টেলে থাকি। আমার বাসা হিসামপুর। এখন তোমার যাওয়ার দরকার নেই কোথাও। মানে? মুহিব একটু চুপ থেকে বলল, হোস্টেলে আমি তোমাকে বিকেলে দিয়ে আসবো। তার দরকার নেই। কথাটা বলে মার্জিয়া উঠতে নিলে মুহিব বাধা দিল, বলল, মন খারাপ তোমার ভীষণ। এই অবস্থা হোস্টেলে বা ক্লাসে গেলে তোমার একা একা আরও খারাপ লাগবে মিস। মার্জিয়া উত্তর দিল না। মন খারাপ থাকলে তার কথা বলতে ভালো লাগে না। মুহিব অনেকক্ষণ চেষ্টা করলো মার্জিয়াকে স্বাভাবিক করার, কিন্তু কিছুতেই যখন কিছু হলো না, মার্জিয়া বারবার চলে যেতে চাইছিল। তা দেখে মুহিব উঠে গেল। কাউচে পাশে রাখা গিটারটা হাতে নিয়ে এসে মার্জিয়ার সামনে বসলো টুল নিয়ে। মার্জিয়া জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতেই মুহিব গিটারে সুর তুলল। মার্জিয়ার চোখের দিকে তাকিয়ে গেয়ে উঠল, महफिल में तेरी हम ना रहे जो गम तो नहीं है, गम तो नहीं है, किससे हमारी नजदीकियों के कम तो नहीं है, कम तो नहीं है। इतनी दफा सुबह को मेरी तेरे आंगन में बैठे मैंने शाम किया, चन्ना मेरे या मेरे या, चन्ना मेरे या मेरे या, चन्ना मेरे या मेरे या बेलिया पिया, चन्ना मेरे या मेरे या, चन्ना मेरे या मेरे या, चन्ना मेरे या मेरे या बेलिया। গানের লাইনগুলো মুহিব একদম মার্জিয়ার চোখে চোখ রেখে গাইল। তাতে মার্জিয়ার মনে হলো সে এতক্ষণ যে ভয় পাচ্ছিল, মন খারাপ করছিল, একা ফিল করছিল, তার জবাব দিল মুহিব। এদিকে মুহিবের গান শুনে রুমে এলো রাহাত। মুহিবের দিকে তাকিয়ে বলল, তুই কতদিন পর গান গাইলি ভাই, আর একটু গান না প্লিজ, আমার ভীষণ পছন্দের গান এটা। মুহিব স্পষ্ট স্বরে না বলল, যা শুনে রাহাতের মুখ কালো হয়ে গেল। ও আবারও জিজ্ঞেস করলো, ওকে ব্রো। ও মিস আমার পরিচিত। রাহাত পিঞ্চ করে বলল, শুধু পরিচিত নাকি স্পেশাল পরিচিত? প্রতি উত্তরে রাহাতের দিকে অগ্নি চোখে তাকালো মুহিব। রাহাতও আর কথা বাড়ালো না। মার্জিয়া ওদের থেকে বিদায় নিয়ে একাই ভার্সিটিতে চলে গেল। মুহিব বহুবার বলল ও দিয়ে আসবে, তা শুনল না মার্জিয়া। পরিশেষে এক দীর্ঘশ্বাস ফেলে মার্জিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল মুহিব। আজ ভার্সিটির প্রথম ক্লাসটা মিস করে মার্জিয়াকে সব ক্লাস শেষে ক্যান্টিনে বসে নোট লিখতে হচ্ছে। ওর পাশে নওরিন বসে আছে। মার্জিয়ার লেখার ফাঁকে ফাঁকে নওরিনকে কয়েকবার দেখল। মেয়েটা বড্ড সরল, ও জানে না ওর মা কতটা জঘন্য মানুষ। নওরিন যখন জানবে নিজের মায়ের ব্যাপারে, তখন কি হবে? কথাটা ভাবতে ভাবতে এক ভাবনায় রাজ্যে হারিয়ে গেল মার্জিয়া। এদিকে নাফিম ঠান্ডা পানির বোতল নিয়ে ক্যান্টিনে এসে মার্জিয়া আর নওরিনকে দেখে দাঁড়িয়ে পড়ে। নাফিম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের পর্যবেক্ষণ করে, এরপর এগিয়ে গিয়ে বলে, কি খবর তোমাদের? নওরিন এবং মার্জিয়া দুজনে সালাম দেয় নাফিমকে। নাফিম সালামের উত্তর দিয়ে বলে, তোমরা ক্লাসে নোট করো না? উত্তরে নওরিন বলে, করি তো স্যার, আসলে আজকে মার্জিয়া প্রথম ক্লাস মিস করেছে, তাই জন্য নোটটা নিতে পারিনি। আও।
আবারও নীরবতা নেমে এলো ক্যান্টিন জুড়ে। নাফিম পানির বোতলে চুমুক দিয়ে মার্জিয়াকে জিজ্ঞেস করলো, তোমার বাবা কি করেন নাইজা? মার্জিয়া চমকে উঠল। নাইজা নামে তাকে এখানে কেউ ডাকে না। ব্যাপারটা বুঝতে পেরে নাফিম বলল, আসলে মার্জিয়া নামটা আমার বড় আপার, তাই আমি তোমাকে নাইজা বলে ডাকলাম। কোনো অসুবিধা আছে কি? প্রত্যুত্তরে মার্জিয়া দুদিকে মাথা নাড়িয়ে না করলো। এরপর বলল, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আমরা হিসামপুরে থাকি। নাফিম বেশ আগ্রহ নিয়ে শুনল, বলল, হেশামপুর আমার মামা বাড়ি। নাম কি তোমার বাবার? তাজু ইসলাম। আরে এনাকে আমি চিনি সম্ভবত, আমি নিজেও পড়েছি স্যারের কাছে। মাশাআল্লাহ, খুবই ভালো স্যার ছিলেন আমাদের সময়।